পড়ছি লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম দর্পণ নিয়ে মানে মিরর নিয়ে মিরর দুই রকম একটা হচ্ছে গোলীয় আর একটা হচ্ছে সমতল সো অলরেডি আমরা গোলীয় সমতলের প্রতিবিম্ব কোথায় কেমন কি রকম এটা সম্পর্কে জেনেছি সমতল দর্পণের আর গোলীয় দর্পণের যে দুইটি পার্ট একটা হলো অবতল আর একটা হচ্ছে উত্তল এই দুইটার সম্পর্কে আমরা জেনেছি অর্থাৎ দুইটার ফোকাস পয়েন্ট সম্পর্কে আসলে জেনেছি এই দুইটার ফোকাস পয়েন্ট কিভাবে হয় বা এদের মধ্যে আলোগুলো পড়লে কি যেটা অবিসৃত হবে নাকি উপসৃত হবে মানে ডাইভারজেন্ট হবে নাকি কনভার্জেন্ট হবে আমরা লাস্ট ক্লাসে এটা শিখেছি আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা শিখব সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিবিম্ব আমি লিখি রে যেটা শিখবো সেটা লিখে দেই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে গোলীয় দর্পণের প্রতিবিম্ব এটা নিয়ে প্রায় 6 থেকে 7টা চিত্র রয়েছে সেগুলো আজকে আমি জানবো এর পাশাপাশি আমরা দর্পণের একটা দর্পণের ইকুয়েশনগুলো সম্পর্কে জানবো দর্পণের সমীকরণ সহজ কথা ম্যাথ এই দুইটা সম্পর্কে আমরা আজকে জানবো ঠিক আছে তাহলে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে সো তোমরা সবাইকে শেয়ার করো ওকে তাহলে শুরু করে দিই প্রথমত লাস্ট ক্লাসে আমরা সমতল দর্পণের প্রতিবিম্ব শিখেছি আমি আজকেও আবার শিখাবো হ্যাঁ একটু তোমরা স্কেল সবকিছু নিয়ে বসার আজকে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দাও বিকজ অফ আমার কাছে কোনো কি বলে এটাকে পেন্সিল কম্পাস নেই সো আমি অ্যাজিউম করে আঁকবো তোমরা আসলে মেপে আবার সুন্দর করে আঁকার চেষ্টা করবা ওকে স্যার আমাদের ক্লাসগুলো একটু আগে নিলে ভালো হতো মানে কি টাইমটা একটু আগানোর জন্য মানে 9টায় 9 আর একটু আগে ওইটা কথা বলতেছে আচ্ছা বুঝতে পারছি স্যার একটু বড় করে লিখেন আচ্ছা ঠিক আছে একটু বড় করে লিখবো স্টুডেন্ট কমে যাচ্ছে কেন কি রে তোমাদের কি আমার ক্লাস পছন্দ হয় না তোমরা কেন ঢুকে বের হয়ে যাও হ্যাঁ রোজা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব হ্যাঁ আমি একটা দর্পণ আঁকি এটা হলো আমার দর্পণ এটা হলো প্রধান ফোকাস প্রধান অক্ষ ওকে সো এটা হলো আমার দর্পণ সমতল দর্পণ যেটা বাসা বাড়িতে আমরা সবাই দেখে থাকি ওকে তো সমতল দর্পণের সামনে আমি একটা বস্তু রাখলাম লাইক এক্স ওয়াই একটা বস্তু রাখলাম এটা আমার লক্ষ্য বস্তু এক্স ওয়াই একটা লক্ষ্য বস্তু বুঝতে পারছো আচ্ছা তো অক্ষের এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে কি প্রধান অক্ষ অর্থাৎ এটা হচ্ছে মিরর আয়না এটা হচ্ছে প্রধান অক্ষ সো এক্স এর সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালের একটি আলোক রশ্মি আমার কোথায় দর্পণে আপতিত হয়েছে কি হয়েছে দর্পণে আপতিত হয়েছে আমরা কি জানি সমতল দর্পণে যদি কোনো কিছু লম্বালম্বি ভাবে আপতিত হয় সেটা লম্বালম্বি ভাবেই প্রতিফলিত হবে ওকে মাথায় রাখবা অর্থাৎ এটা এদিকে কি হলো প্রতিফলিত হলো বুঝা গেছে একইভাবে আমি যদি দর্পণ থেকে আরেকটা আলোক রশ্মি আমি যদি মেরু বরাবর আপতিত করতাম কি বরাবর মেরু বরাবর আপতিত করতাম তাহলে লাইক দ্যাট আমার আপতিত কোণটা হলো এটা আপতিত রশ্মি এটা রাইট আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম যে এটা যদি দর্পণ হয় এই যে দর্পণের বরাবর এটা একটা কি অবিলম্ব না তাহলে এই যে একটা থিটা কোণ এখানে আপতিত হইছে অর্থাৎ থিটা আই কোণে একইভাবে এখানে থিটা আর কোণেই তো প্রতিফলিত হবে অর্থাৎ প্রতিফলনের দ্বিতীয় সূত্র প্রতিফলনের কি দ্বিতীয় সূত্র বুঝা গেছে তাহলে প্রতিফলনের সেই দ্বিতীয় সূত্রটা যদি আমি এখানে মেনে চলি তাহলে আমি এখানে বলতে পারি না আমার প্রতিফলনটা এদিকে ঘটবে অর্থাৎ প্রতিফলনটা এদিকে ঘটলো
অর্থাৎ এখানে যে থিটা কোণটা সেটা হচ্ছে থিটা অফ আর, যেখানে থিটা 1 আর থিটা আর কি সমান, থিটা আর সমান। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এখন যেই দুইটা আলোক রশ্মি আমার প্রতিফলিত হয়েছে তাদেরকে আমি পেছন পর্যন্ত কি করে দিলাম, বর্ধিত করে দিলাম, পিছন পর্যন্ত বর্ধিত করে দিলাম কিনা। এবার এই রশ্মিটাও থেকে প্রতিফলিত হয়েছে, এটাকে আমি পিছন পর্যন্ত বর্ধিত করে দিলাম। ওকে, এখানে মিলিত হয়েছে, রাইট? তাহলে এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত প্রতিবিম্ব। ওকে, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা হলো সমতল দর্পণের প্রতিবিম্ব। আমার সাথে এটা লিখো তোমরা, উঠাও, হইলে বলো, না বুঝলে বলতে পারো। এটা হলো সমতল দর্পণের প্রতিবিম্ব। দেখছো সুন্দর হয়েছে না? এটা হচ্ছে সমতল দর্পণের প্রতিবিম্ব। এখন আসো প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো এখন আমি লিখবো। দেখো প্রতিবিম্বের অবস্থান, সবার আগে কি শিখবো? অবস্থান। বলো তো প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? এটা দর্পণের সামনের দিক, এটা দর্পণের পিছনের দিক। অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে। প্রতিবিম্বের প্রকৃতি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই সাউন্ড কমা, এই আচ্ছা, দর্পণের প্রকৃতি বলো তো, এই দর্পণটা কি বাস্তব নাকি অবাস্তব? আমার মনে হয়েছে যে আলোক রশ্মি দুইটা প্রতিফলিত হয়েছে, দুইটা এইখান থেকে অর্থাৎ এই বিন্দুটা থেকে আসছে বলে মনে হলো। তার মানে এটা একটা অবাস্তব, একটা ভার্চুয়াল একটা ইমেজ আমরা পেয়েছি, অর্থাৎ অবাস্তব প্রতিবিম্ব পাইছি। দ্যাট মিন এটা অবাস্তব, এটা হচ্ছে অবাস্তব। আরেকটা তথ্য হচ্ছে এটা সোজা, তার মানে অবাস্তব সোজা। ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান অবাস্তব, প্রকৃত অবাস্তব সোজা। এখন আসো আকার, অর্থাৎ সাইজ, আকার। হ্যাঁ, প্রতিবিম্বটার সাইজ কি বলতো? আমার লক্ষ্যবস্তুটা হচ্ছে ওয়াই, আবার প্রতিবিম্বটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। অর্থাৎ এখানটায় আমার এই যে ততটুকু দৈর্ঘ্যের, এটাও ততটুকুই দৈর্ঘ্যের। আমি যদি সহজ ভাষায় তোমাকে বলি, তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তোমাকে কি কখনো বড় দেখো বা ছোট দেখো? তুমি যেমন তেমনই দেখা যায়। তার মানে তুমি যে একটা লক্ষ্যবস্তু, তুমি যে প্রতিবিম্বটা দেখতেছো, সেটা অ্যাকচুয়ালি কি তোমারই, মানে তোমার যে হাইট তারও হাইট, বা তোমার যে লেন্থ তারও লেন্থ, মানে উইথ সব কিছুই সমান, ওটা দৈর্ঘ্য প্রস্থ সব জায়গায় সমান। তার মানে দুইটার আকৃতি কি সেম। তার মানে আমার প্রতিবিম্বের আকৃতিটা কার মতো? লক্ষ্যবস্তুর মতো। প্রতিবিম্বের আকৃতি কার মতো? লক্ষ্যবস্তুরই মতো। তাহলে লক্ষ্যবস্তুর সমান, আকৃতিটা কিসের সমান? প্রতিবিম্বের লক্ষ্যবস্তুর সমান। ঠিক আছে, এখন আমি এখান থেকে একটা তথ্য দিতে পারি, লাইক এটা হচ্ছে আমার ও কেন্দ্র। ওকে, ও থেকে এক্স এর যে দূরত্ব, মনে রাখবা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ও থেকে এখানে এক্স এর যে দূরত্ব সমান ও থেকে এক্স প্রাইমের দূরত্ব। অর্থাৎ এটা দ্বারা আমি কি বুঝালাম? দর্পণ থেকে লক্ষ্যবস্তু যতটুকু দূরে অবস্থান নিচ্ছে, দর্পণ থেকে প্রতিবিম্ব ততটুকু দূরেই থাকে। অর্থাৎ এখান থেকে এটা যতটুকু দূরত্ব, এটা থেকে এটা ততটুকুই দূরত্ব। স্যার একটা প্রশ্ন, রোজাজি বলো, এখনো তোমরা লেখা বুঝো না? কি বলে রে, আর কত বড় করে লিখবে? আচ্ছা, বাস্তব আর অবাস্তব হলে কিভাবে বুঝবা? ওকে, গুড। দেখো এখানটায় তুমি যে দুইটা প্রতিফলিত রশ্মি পাইছো, ঠিক না? তুমি এই যে দুইটা প্রতিফলিত রশ্মি কি তোমার দর্পণের সামনের দিকে কোথাও মিলিত হয়েছে? হয় নাই তো। আমি দুইটা রশ্মিকে পিছনে বর্ধিত করে দিলাম। তা আমি যখন এটা দেখলাম, অর্থাৎ আমি যখন এটাকে মানে লক্ষ্য করতেছি, আমার মনে হচ্ছে যে আলোটা পিছনের কোন একটা জায়গা থেকে আসতেছে, কিন্তু আলো আসলে পিছনে যাইতে পারতেছে না। দেখো আলোগুলো ধাক্কা খেয়ে মানে আপতিতই আমার সামনের দিকে চলে আসতেছে, আলোগুলো কিন্তু পিছনে যেতে পারতেছে না। তার মানে এখানটায় যেই জিনিসটা থেকে আলোগুলো চড়িয়ে যাচ্ছে, অর্থাৎ যে জায়গা থেকে, যে বিন্দু থেকে আলোগুলো ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে, ওই বিন্দুতে অ্যাকচুয়ালি আলো যাইতে পারে না, বাট আমাদের মনে হচ্ছে সেখানে আলো যাচ্ছে। এটা একটা অবাস্তব, এখানে বাস্তব কিছু করতে পারে না। ঠিক আছে, তো আমি যদি সহজভাবে তোমাদেরকে বলি, যখন কখনো কোনো প্রতিবিম্ব মিলিত যদি দেখতে হয়, এরকম ডট 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 মানে আসছে বলে মনে হয়, এইরকম কোনো কিছু ঘটে, তখন বুঝে নিবে এটা অবাস্তব, তখন বুঝে নিবে এটা কি
অবাস্তব। বুঝতে পারছো? আসো। আচ্ছা, আমি কি লেখাটা মুছবো? বুঝতে পারছো? আচ্ছা, তোমরা যে 12-13 জন আছো তোমরাই থাকো। বুঝতে পারছো? তোমরা বেশি স্টুডেন্ট দরকার নাই। বুঝতে পারছো? কেউ যদি ক্লাস না করার ইচ্ছে থাকে তাহলে আর তাকে তো জোর করে ক্লাস করাতে পারবা না। একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? আসো, আমি মুসলাম। হ্যাঁ, সমতল দর্পণের প্রতিবিম্বটা আমরা জানি। ওকে, এখন এই প্রশ্নটা কিভাবে প্রশ্ন আসতে পারে তোমার সিকিউতে, ঠিক আছে? সেটা নিয়ে অনেক সিকিউতে এগুলো আসবে। এখন আসো তাড়াতাড়ি করি। হ্যাঁ, উত্তল দর্পণের জন্য এটা আমার সাথে তোমরা এগুলো লিখবা। কোন দর্পণ? উত্তল দর্পণের প্রতিবিম্ব। উত্তল দর্পণের প্রতিবিম্ব। সো উত্তল দর্পণ, অবতল দর্পণ, প্রতিবিম্ব শিখার আগে আমাকে তিনটা কি সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রগুলো আগে লিখি, ঠিক আছে? বলে এটা লিখে ফেলছি। প্রথম সূত্র আমার সাথে লিখো, প্রথম 1 নাম্বার। হ্যাঁ, সে জিনিসটা হচ্ছে গোলীয় দর্পণে, গোলীয়, আমার সাথে লিখো। হ্যাঁ, গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে, সমান্তরালে কি আপতিত হলে সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। ওকে, ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। লুক এট দিস, আমি এখানে আঁকলাম। এখন এটা কিভাবে তোমরা আঁকবা বুঝছো? তোমরা প্রথমে একটা দাগ দিবা। কি দিবা? একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে জাস্ট আমি আবার মুছে ফেলি এটা। তোমরা কি করবা জানো? দাগ দিলা। দাগ দেওয়ার পর তোমার বক্রতার ব্যাসার্ধ যত বলবে, হ্যাঁ, লাইক বক্রতার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার বললো। কত? 6 সেন্টিমিটার, লাইক 6 সেন্টিমিটার বললো। তো তুমি তোমার কম্পাসের পেন্সিল কম্পাসের এক মাথা এখানে এইটা মাইপা নিবা। মাইপা নিয়া তুমি যেখানে একটা বিন্দুতে বসাবো, অর্থাৎ যেটাই তোমার কেন্দ্র হবে, সেখান থেকে তুমি কি এইভাবে কাটবা, এইভাবে কাটবা। লাইক আমিও ঠিক এইভাবে ধরো কি কাটছি, আমার কাছে তো পেন্সিল কম্পাস নেই। বুঝে গেছে? তাহলে ধরো এটা ছিল আমার কি কেন্দ্র, সি, আর কেন্দ্র অর্ধেক এটা হচ্ছে আমার কি ফোকাস, হলো এফ। এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার কি এফ। এখন ধরো এটা হচ্ছে আমার অবতল দর্পণ, আমি উত্তল পাশে করে দিলাম, সিলভারিং করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। তা আমি বলছি কি, আচ্ছা এখন কি করা যাবে? আমি কি বলছি, গোলীয় দর্পণে আমি এটা একটা কি, এটা একটা উত্তল দর্পণ আঁকছি। এবার লাইক এখানে একটা অবতল দর্পণ আঁকলাম, সরি এটা একটা অবতল দর্পণ আঁকলাম, এখানে একটা উত্তল দর্পণ আঁকলাম। সেটা উত্তল দর্পণ হয়নি তো, এদিক থেকে আর কি জায়গা কম, কিছু করার নেই, ঠিক আছে? তো বোঝার চেষ্টা করো। এটা একটা, এখন আমি আঁকলাম একটা কি দর্পণ, ধরো উত্তল দর্পণ আঁকলাম, ঠিক আছে? একটা উত্তল দর্পণ আঁকলাম। তো এটা হলো আমার কেন্দ্র, এটা হলো আমার ফোকাস। বুঝছো? এতটুকু বুঝে গেছে? তো দুইটা কিন্তু দুরকম, এটা অবতল, এটা কিন্তু উত্তল, একজাস্ট ভাববা না। ওকে, তাহলে আমি বলছি গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এটা মুখস্থ করতে হবে। দেখো তাহলে গোলীয় দর্পণে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে কি অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে আমার অক্ষ, এটা না মেইন অক্ষ বলো, অক্ষের সমান্তরালে আমার আলো কি হয়েছে? আপতিত হয়েছে। কোথায়? মিররে, অক্ষের কি সমান্তরালে আমার আলো কি হয়েছে? আপতিত হয়েছে।
আপতিত হওয়ার পর সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। তার মানে সেটা কি প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে, সেটি প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে, এখন থেকে তুমি যত কিছুই পাবা অক্ষের সমান্তরালে যদি সেটা আপতিত হয়। শিবা সুহাম, হ্যাঁ এলো এলো এলো, হাই ক্লাস করো। তাহলে কি অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে না, এটা অক্ষ সমান্তরালে আপতিত হয়েছে, সেটা ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এটা অবতল দর্পণের, অবতল দর্পণের জন্য এরকম হয়েছে। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো উত্তল পাশ থেকে একটা আলোক রশ্মি আমার কি এটা হচ্ছে লাইক আমার সমান্তরালভাবে এখানে আলো আপতিত হয়েছে, এটা তো প্রধান অক্ষ, এটা সমান্তরালভাবে কি হয়েছে? আপতিত হয়েছে। তোমরা কি নিচে নিচে আঁকবা, বুঝছো? আমার জায়গা কম দেখে আমি পাশাপাশি দিচ্ছি। সমান্তরালভাবে কি হয়েছে? আপতিত হয়েছে। তাপতন হওয়ার পরে এটা কি হবে? এটা এদিকে প্রতিফলিত হবে, এমনভাবে প্রতিফলিত হবে মনে হবে এটা এরিয়ারলা আঁকতে হতে পারতেছি না, মনে হবে কি এটা প্রধান ফোকাস দিয়ে আসছে, প্রধান ফোকাস দিয়ে আসছে, বুঝতে পারছো? তাহলে আলোটা এখানে আপতিত হওয়ার পর এখান দিয়ে কি হলো? প্রতিফলিত হলো। এটা দেখো, এটা কিন্তু সমান্তরালে আপতিত হয়েছে। আমার এই সূত্রটা তোমরা বুঝছো কিনা? ফার্স্ট অফ অল এই সূত্রটা বুঝছো কিনা আমাকে একটু লিখে জানো। এই সূত্রটা কি বুঝে গেছে? এই সূত্রটা কি বুঝে গেছে আমাকে একটু জানাও। ওকে, এখন আমি 2 নম্বর সূত্রটা লিখব। গোলীয় দর্পণে আলোক রশ্মি এখন যাবে প্রধান ফোকাস দিয়ে, প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। ঠিক আছে, লিফিনা দিম, আচ্ছা শীষ, ভালো আছো? হ্যাঁ বুঝছো, গুড, বুঝলে ভালো। হ্যাঁ আচ্ছা, তোমরা আর কেউ বুঝছো কিনা? কমেন্টস করতে তোমাদের কি লাগে? আমার কথা হলো যে 14 জন আছে, তোমরা কমেন্ট তো করতে পারবে যে ভাই বুঝি নাই বা বুঝছি, বুঝলাম না কি রে, আমি তো ওয়েট করতেছি তোমাদের কমেন্টের জন্য, আরেকবার বুঝাই দেন। আচ্ছা এই দেখো দেখো, এই লিফি জুরু আফসারি মিমি, দেখো একটু মনোযোগ দাও। আমি বলছি এটা তো দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা কি বলছি? যে কোনো একটা আলোক রশ্মি, আমি একটু মুছি আবার করি। হ্যাঁ, তোমরা তো বাংলা লেখাটা লিখছো, কমেন্ট না করলে আমি কেমনে বুঝবো রে বাবা রে? তোমরা তো কমেন্টস করতে হবে যে ভাই আমি বুঝি নেই, বুঝান। হ্যাঁ, কমেন্ট করতে হবে তো। ধরো এই যে দেখো, এটা একটা অবতল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ, এটা অবতল এটা উত্তল। তো আমি বলছি যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোন একটা আলোক রশ্মি আমি এখানে ফেললাম, এটা কি অক্ষের সমান্তরালে না? তাহলে এটা হচ্ছে আমার আপতিত রশ্মি। তাহলে এটা প্রতিফলিত হবে কোন জায়গায় দিয়ে? ফোকাস, প্রধান ফোকাস দিয়ে এটা প্রতিফলিত হবে। কারণ আমরা ফার্স্ট ক্লাসে দেখলাম যেটা কেন প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, বিকজ অফ এটা একটা কনভার্জেন্ট, এটা এখান দিয়ে চলে যাচ্ছে। এখন আমি যদি অবতল দর্পণে, তো এটা প্রধান অক্ষ না, এটা সমান্তরাল আমি একটা আলোক রশ্মি এখানে আপতিত করলাম। দেখো এটা আপতিত করলাম, এটা প্রতিফলিত হবে ধর এখান দিয়ে, কোন দিক দিয়ে? এখান দিয়ে প্রতিফলিত হবে। এটাকে যদি আমি পিছন পর্যন্ত বর্ধিত করে দিই, আমার মনে হচ্ছে এটা ফোকাস থেকে আসছে। অর্থাৎ ওই যে কথাটা বললাম, ফোকাস দিয়ে আসলে প্রতিফলিত হবে, কিন্তু এটা একটা অবাস্তব জিনিস। এটা মানে প্রতিফলিত হয়েছে ফোকাস দিয়ে, তবে আলোটা ওইদিকে, লাইটটা ওইদিকে যাচ্ছে না, আসছে বলে মনে হচ্ছে। এবার বুঝতে পারছো? আরমান খান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার বুঝতে পারলে আমরা 2 নম্বরটা যেটা এখন লিখছি, যে সূত্রটা লিখছি, এখন সেই সূত্রটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, আমি জিনিসটা মুছলাম না, থাকুক। আচ্ছা আচ্ছা, এটা অবতল দর্পণ, আমি লিখিয়ে দিই অবতল, এটা হচ্ছে উত্তল। ওকে, এটা হচ্ছে উত্তল। আচ্ছা, আমি সিএফ গুলো এখানে একটু না লিখি, একটু মুছে দিই, একটু পরে লিখবো। হ্যাঁ, পরবর্তীতে লিখবো। এখন আমি বলছি কি, গোলীয় দর্পণে কি বলছি এবার? গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে, তাহলে আলোক রশ্মিটা এবার কোন দিক দিয়ে? এটা আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, আর এটা হচ্ছে আমার কি কেন্দ্র সি। তা আলোক যদি এবার প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, অর্থাৎ আলোটা যদি এখন এখান দিয়ে আপতিত হয়, তা আপতন বিন্দু এখানে না,
তা আলোকটা এখন কি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়েছে, সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। সেটি কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলনটা কি হবে? যে প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ এইদিকেও হবে না ওইদিকেও হবে না, একবারে প্রধান অক্ষের কি সমান্তরালে সোজাসুজি সেটা কি হবে? প্রতিফলিত হবে, অর্থাৎ এইদিকে চলে আসবে। ওকে, অর্থাৎ কোন একটা আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় সেটা অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, সে লিখে দিছি। ওকে, একইভাবে আমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে চিন্তা করি, কোন একটা আলোক রশ্মি লাইক দ্যাট, কোন একটা আলোক রশ্মি, এটা তো আমার এফ, এটা কি এফ, এটা কি সি। এখন ধরো কোন একটা আলোক রশ্মি এখান দিয়ে আপতিত হলো, ধরো এটা আগে ভাবে লিখে দিই। ধরো কোন একটা আলোক রশ্মি এখান দিয়ে আপতিত হলো, এখান দিয়ে আপতিত হলো, এখান দিয়ে যখন আলোটা, দেখো আমি চিহ্নটা দেখো আপতিত হয়েছে, তো আলোটা মনে হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে আপতিত হচ্ছে, আসলে তো প্রধান ফোকাস দিয়ে মানে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে মনে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আপতিত হলো। তাহলে এটা প্রতিফলিত কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে। তার মানে কি এটা প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে। তো কি এটা প্রধান অক্ষের এটা সমান্তরালে প্রতিফলিত হয়েছে। আমরা দুইটা কথা বুঝছো? বুঝে গেছে? এই মেয়ে ছেলেরা বুঝে গেছে? ফাল্গুনি ফল, ইয়েস স্যার। ওকে, লিখে হলে আমি বুঝতে পারি। বুঝবো? মুছে ফেলি। হ্যাঁ, এবার আসো গোলীয় দর্পণে আলোক রশ্মি, এবার যদি আলোক রশ্মি কোথায় দিয়ে যাবে? আলোক রশ্মিটা এবার বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে সেটি একই পথে প্রতিফলিত হবে। সেটি কি হচ্ছে? একই পথে প্রতিফলিত হবে। ঘটনাটা বুঝছো? লেখা বুঝছো? গোলীয় দর্পণের এবার আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেটা একই দিকে, ওই দিক দিয়ে ফিরে আসবে। আচ্ছা, ব্যাপারটা আমি এঁকে দেখাই। ওকে, আমি এটা মুছি। হ্যাঁ, আবারও পুরোটাই মুছি এবার। ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছ? মানে ক্লাস বোঝা যায়? বল ভাই আমি বুঝতেছি না, আরো ইজিলি বুঝান, বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে দেখো, এটা হচ্ছে আমার কি কেন্দ্র, মানে সি, মানে বক্রতার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমার কি এফ, ফোকাস। তাহলে কোন একটা আলোক রশ্মি এবার যদি কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে, মানে আমি বললাম আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়। কোন দিক দিয়ে যায়? বক্রতার। তাহলে বক্রতার কেন্দ্র এটা না? তাহলে আলোক রশ্মি যখন কি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলো, সেটি একই পথে প্রতিফলিত হবে, অর্থাৎ যে পথে আপতিত হয়েছে ওই পথেই প্রতিফলিত হবে, অর্থাৎ ওই পথেই প্রতিফলিত হবে। বুঝতে পারছো? হ্যাঁ ছেলে মেয়েরা বুঝতে পারছো? ওই পথেই প্রতিফলিত হবে। এখন আমি যদি উত্তল দর্পণের কথা চিন্তা করি, একটা আলোক রশ্মি ধর এদিকে আপতিত হলো, মনে হচ্ছে সেটা কি কেন্দ্র দিয়ে আসছে, তাহলে যেদিকে আপতিত হলো সেটি তার একই দিকে কি হলো? প্রতিফলিত হলো। সেটি তার একই দিকে কি হলো? প্রতিফলিত হলো। আচ্ছা ভাই এগুলা না করাইছে? না না, এগুলা করাই নেই। এগুলা এখন দেখো, এটা হইছে, আমি মুছে ফেলি। ওকে, এটা নোট করবা, এখন বুঝবা। এতক্ষণে যা পড়াইছি এখন মজা বুঝবে না সে। এখন মজা বোঝা যাবে। ওকে, কনসেপ্টের নাম হচ্ছে অবতল দর্পণের বিভিন্ন অবস্থানের জন্য
অবতল দর্পণের বিভিন্ন অবস্থানের প্রতিবিম্বের গঠন ও বৈশিষ্ট্য। লিখো এটা হলো কনসেপ্ট, মানে থিম। ওকে, আরমান খান ভাই, আমার বাসা কোথায়? আমার বাসা মোহাম্মদপুর, ঢাকায়। ওকে, সো প্রথম বৈশিষ্ট্যটা হবে লক্ষ্যবস্তু অসীমে হলে। কোথা হলে? লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থান। তাহলে লক্ষ্যবস্তু এখন কোথায়? অসীম দূরে আছে। কোথায় আছে? অসীম দূরে রয়েছে। ওকে, তাহলে আমার কি দর্পণ? অবতল দর্পণ। সবার আগে আমি একটা অবতল দর্পণ আঁকি, সুন্দর করে। এখন একটা অবতল দর্পণ আঁকবো, একটু মনোযোগ দিই। ঠিক আছে, একটা অবতল দর্পণ এখন আমি আঁকবো। ওকে, দেখতেছো? ওকে, মনোযোগ দাও। একটা অবতল দর্পণ আঁকলাম। ওকে, আমি ধরে রাখলাম যে এটা হচ্ছে আমার কেন্দ্র সি, এটা হলো আমার ফোকাস এফ। সি আর হচ্ছে কি এফ, মানে কেন্দ্র এবং ফোকাস। কেন্দ্র এবং কি ফোকাস, বুঝতে পারছো? ওকে, অন্য অধ্যায় পড়ান, আগে এটা পার, তারপরে অন্য অধ্যায়। তাহলে আমি কি করলাম? লক্ষ্যবস্তু যখন অসীম দূরে থাকে, লাইক অসীম দূরে একটা লক্ষ্যবস্তু আছে, ওইখান থেকে দুটি আলোক রশ্মি তোমার দর্পণে আপতিত হলো। সমান্তরালভাবে আলোক রশ্মি কি দর্পণে আপতিত হলো। কোথায় আপতিত হলো? দর্পণে আপতিত হলো। এই ছেলে, বুঝছো? দর্পণে আপতিত হলো। আমি ডিরেকশনটা দিয়ে দিই, এদিকে দুইটা অসীম থেকে আলোক রশ্মি এসে দর্পণে আপতিত হলো, বুঝছো? আপতিত হওয়ার পরে এটা এদিক দিয়ে প্রতিফলিত হলো, এটা এদিক দিয়ে প্রতিফলিত হলো। অর্থাৎ এটা এদিক থেকে প্রতিফলিত হলো, এটা এদিক দিয়ে প্রতিফলিত হলো। অর্থাৎ আমার প্রতিবিম্বটা ফোকাসের উপর গঠিত হচ্ছে। প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে? ফোকাসের উপর তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলবো, যদি লক্ষ্যবস্তু অসীম থেকে অনেকগুলো আলোক রশ্মি যদি আসে, সেগুলো এমনভাবে প্রতিফলিত হবে, অর্থাৎ তাদের প্রতিবিম্বটা বিম্বে মানে ফোকাসের উপর অবস্থান করবে, ফোকাসের উপর অবস্থান করবে। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে আমি এখন বলতে পারি আমার এটাই তো আমার সেই প্রতিবিম্বটা। এটাই তো কি আমাদের, লাইক এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এটা প্রতিবিম্ব। তাহলে আমি প্রতিবিম্বের অবস্থানটা কোথায় বলতে পারতেছি, বুঝো? প্রতিবিম্বটার অবস্থান সবার আগে নিচে এটা লিখবা। ওকে, এখন এক্সাম হলে তুমি কিভাবে লিখবা? এটা আঁকলা, এখন এটা তুমি কিভাবে আঁকলা? ধরো এটা হচ্ছে এম ও এম প্রাইম একটা কি আয়না, এম ও এম প্রাইম একটা আয়না। অসীম থেকে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর, লাইক তুমি এগুলো আপতন বিন্দু দিতে পারো, এম বিন্দুতে আপতিত হয়েছে বা ও বিন্দুতে আপতিত হয়েছে। আপতিত হওয়ার ফলে সেটা ধরো এম পি বিন্দু দিয়ে প্রতিফলিত হলো, ও কিউ বিন্দু দিয়ে সেটা প্রতিফলিত হলো। দুটি প্রতিফলিত রশ্মি আমার এক্স প্রাইম মানে ওয়াই ডটে মিলিত হলো। অর্থাৎ এক্স ডট আর ওয়াই ডট হচ্ছে কি আমার ওই বস্তুর যে লক্ষ্য বস্তুর ইমেজ মানে প্রতিবিম্ব। তো এখানে যে ব্যাপারটা আমি লক্ষ্য করতেছি, আমার অবস্থানটা কোথায়? আমার অবস্থানটা হচ্ছে আমার মানে লক্ষ্যবস্তুর অবস্থানটা হচ্ছে, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? দর্পণের সামনে। দর্পণের সামনে
ফোকাসের উপর, ফোকাসে, দর্পণের সামনে ফোকাসে। প্রকৃতি বলো, প্রকৃতি। প্রকৃতিটা কি বলো? এটা একটা কি বাস্তব প্রতিবিম্ব তৈরি করছে, যেহেতু দর্পণের সামনে প্রতিবিম্ব হইলে সেটা বাস্তব প্রতিবিম্ব তৈরি করে, বুঝতে পারছো? তার মানে এটা একটা বাস্তব প্রতিবিম্ব। আর বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টো হয়, তার মানে একটা উল্টো, বাস্তব এবং উল্টো বা উল্টা যেটা বলো, ঠিক আছে? আকার মানে এটা সাইজ কেমন, প্রতিবিম্বের সাইজটা। এখন দেখো এটা কোথা থেকে আসছে? অসীম দূর থেকে আসছে। সো মনে হতে পারে এটা অনেক বড়, ঠিক না? অনেক বড় একটা বস্তু থেকে তুমি জাস্ট এতটুকু একটা কি প্রতিবিম্ব পাইছো, তার মানে লক্ষ্যবস্তুর তুলনায় এটা অনেক ছোট। তার মানে আকারটা হচ্ছে অত্যন্ত অনেক ছোট, অনেক ছোট। বুঝে গেছে? বুঝে গেছে? বুঝলে বলো, মুছে ফেলবো। আচ্ছা, এটা এতটা ইম্পর্টেন্ট না, তবে রিসেন্টলি আসছে আর কি। আচ্ছা আমি এটা মুছি। আচ্ছা, এখন যেটা শিখবো, ঠিক আছে, এখন যেটা শিখবো দেখো, ওকে, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, সি আর এফ। ওকে ওকে, এবার আমার লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে অসীম ও কেন্দ্রের মাঝে, অসীম ও কেন্দ্রের মাঝে। বুঝতে পারছো? এখন আমার লক্ষ্যবস্তু হবে কি? অসীম এবং কেন্দ্রের মাঝে। তাহলে অসীম তো ওইদিকে, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে আমার লক্ষ্যবস্তুটা এখন অসীম আর কেন্দ্রের মাঝখানে, লাইক এখানে, লাইক কোথায়? এখানে। ওকে, এখানে, ঠিক আছে, এখানে। তাহলে এটা আমার সেই লক্ষ্যবস্তুটা, অসীম এবং কেন এক্স আর ওয়াই। তো প্রথমত আমি কি করলাম, একটা সমান্তরাল আলোক রশ্মি আপতিত করলাম কোথায়? দর্পণে। এখন আমি একটু আগে প্রথম সূত্রে দেখে এসেছি যে দর্পণ যদি তুমি সমান্তরাল আলোক রশ্মি আপতিত করো, সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। হ্যাঁ দাও, এটা কি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। ওকে ওকে, প্রধান ফোকাস দিয়ে আমার কি হয়েছে? প্রতিফলিত হয়েছে। আরেকটা জিনিস যেটা শিখিয়েছি যে একটা আলোক রশ্মি যদি তোমার ফোকাস দিয়ে আপতিত হয়, কোথা দিয়ে আপতিত হয়? ফোকাস দিয়ে। এটা 2 নম্বর যে জিনিসটা শিখিয়েছি, 2 নম্বর সূত্রটা একটু আগে, আলোক রশ্মি যদি কি ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয়, সেটি প্রতিফলিত হবে কি দিয়ে? অক্ষের সমান্তরালে। কিসের? অক্ষের সমান্তরালে, অর্থাৎ অক্ষের সমান্তরালে সেটা প্রতিফলিত হয়, অক্ষের সমান্তরালে সেটা প্রতিফলিত হয়, এদিকে প্রতিফলিত হয়েছে। তো দুইটা প্রতিফলন মানে একটা বিন্দুতে দুইটা রেখা এসে মিলিত হয়েছে না? এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, রেখাটা, এটাকেই বলা হচ্ছে আমার এক্স ওয়াই এর প্রতিবিম্ব, এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারতেছি? আমার প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? দর্পণের সামনে, দর্পণের সামনে, প্রথমত দর্পণের সামনে, ঠিক আছে, দর্পণের সামনে, ঠিক আছে, দর্পণের সামনে, কিন্তু কেন্দ্র আর ফোকাসের মাঝখানে না। তাহলে দর্পণের সামনে, কেন্দ্র ও ফোকাসের মাঝে, কেন্দ্র ফোকাসের কি মাঝে। বুঝে গেছে? এই ছেলেমেয়েরা বুঝে গেছে? কেন্দ্র ফোকাসের মাঝে। এখন মনোযোগ দেই, এই জিনিসটা এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন ডাইভারজেন্ট হয়েছে, মনে হয়েছে আলোটা এদিক থেকে আসে। হ্যাঁ, আলোটা কিন্তু এখান থেকেই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, রাইট? তার মানে এটা একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি করতেছে। তাহলে প্রকৃতিটা কি বাস্তব। আর উল্টো না বলো, আমার সাইনটা ছিল উপরে, এখন উল্টো হয়ে গেছে না? তাহলে উল্টো প্রতিবিম্ব, তাহলে প্রকৃতি বাস্তব এবং উল্টো। আর আকারটা যদি তোমাকে এখন আমি বলি,
দেখো এটার আকার আছে, এটার আকার ছোট, হয়তো আমার আকার আঁকতে একটু ঝামেলা হয়েছে, সেম মনে হইতে পারে, কিন্তু সেম না, এটা তুলনামূলক কি ছোট, বুঝছো? তার মানে আমার প্রতিবিম্বের যে আকারটা সেটা লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, সুতরাং আকার হচ্ছে ক্ষরবিত। কি বলা হয়? ক্ষরবিত। আর লক্ষ্যবস্তু হচ্ছে ম্যাগনিফাইড, লক্ষ্যবস্তু থেকে কি ছোট। বুঝতে পারছো? মুছবো এটা মুছবো? বলো, তোমরা বুঝতে পারলে বলো। তো প্রিপারেশন নাও, তাই তো? ভালো করে প্রিপারেশন নাও, কারণ সামনে পরীক্ষা। এখন যদি একটু প্রিপারেশন না নাও, কবে আর নিবা? একটু প্রিপারেশন নাও। যারা পড়তে বসো নাই, পড়ার টেবিলে বসো। স্যার আকারটা একটু বুঝান। ওকে, আকার হচ্ছে আমার লক্ষ্যবস্তু। আমি লক্ষ্যবস্তু, আমার উচ্চতা যতটুকু, হ্যাঁ। এখন আমার যে প্রতিবিম্বটা দেখতেছো, ধরো সেটা আমার চেয়ে আরো ছোট হয়ে গেছে, তাহলে লক্ষ্যবস্তুর তুলনায় আমার যে প্রতিবিম্ব সেটা ছোট না, এটাকে বলা হয় ক্ষরবিত। এখন এই যে আকারটা, এটা বড়, বাট এটা কি এটার তুলনায় ছোট না? দেখো এটা মাপলে এটা বড় হবে, এটা ছোট হবে, সুতরাং এটা ক্ষরবিত, বুঝছো? সুতরাং এটা কি ক্ষরবিত। ঠিক আছে, আমি মুছি। ওকে, এবার লক্ষ্যবস্তু হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার কি কেন্দ্র, আর এটা হলো আমার ফোকাস, সি এন্ড এফ। এইবার আমার লক্ষ্যবস্তু হচ্ছে কেন্দ্র আর ফোকাসের মাঝে। কোথায়? কেন্দ্র ও প্রধান ফোকাস বা ফোকাল পয়েন্ট, ফোকাসের মাঝে। তার মানে জিনিসটা এখন, ভাই আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে? এপ্রিলের শেষ সপ্তাহে। ও না 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 না, সরি, এখন হচ্ছে লক্ষ্যবস্তুটা কেন্দ্রের উপর। কোথায়? একটু কাটো, সরি। লক্ষ্যবস্তুটা কি কেন্দ্রের, অথবা 2F বলা হয় অনেক সময়, 2F এর উপর। ওকে, কেন্দ্র অথবা 2F, দ্যাট মিনস লক্ষ্যবস্তুটা কোথায় এখন? এখানে। কোথায়? এখানটা। তো এই চিত্রটা আমরা ম্যাক্সিমাম ফলাফল কি করি? ভুল করি। মানে বুঝছি স্যার এগুলো সহজ, তোমার জন্য সহজ, অনেকের কাছে তো এটা সহজ না। দেখো এখন এই চিত্রটা আঁকতে গেলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। কি ঝামেলা পড়তে হয়? এটা মিলতে চায় না। দেখো মিলাই দিবা। তো আমার প্রধান ফোকাস দিয়ে কি বলে এটাকে, সমান্তরাল আলো আপতিত হলে সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। বুঝা গেছে? আরে আল্লাহ, কি আঁকতেছি। এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, একইভাবে আরেকটা, মানে এই যে এখান দিয়ে আপতিত হয়ে এখান দিয়ে প্রতিফলিত হয়েছে। আর আরেকটা আলোর রশ্মি যদি তোমার কি মানে ফোকাস পয়েন্ট দিয়ে যায়, অর্থাৎ এফ দিয়ে যায়, তাহলে যদি কক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়, অর্থাৎ এই যে পাশে প্রতিফলিত হয়, তার মানে এটা না আমার এখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। এখন এই জিনিসটা ভুল আসলে, বুঝছো? এখানে হয় না। এখন আমার আকার মানে অসুবিধার জন্য মানে এটা হয় নাই, বুঝছো? তো এই জিনিসটা একটা ট্রিক্স খাটায় আমি আঁকবো। কি খাটায় আঁকবো? একটা ট্রিক্স খাটায় আঁকবো। একটু এটা মনোযোগ দাও। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলে স্যার এটা মিলতে চায় না। শোনো, আমরা মিলাই দিব, আমরাই তো আমাদের নেতা, তাই না? আমরা মিলাই দিব, সিস্টেম করে মিলাই দিব, রাজনীতি করে মিলাই দিব, আসলে মিলাই দিব, সিস্টেমে মিলাই দিব। কারণ এটার বৈজ্ঞানিক প্রুফ এখানের উপর হয়, কিন্তু আমাদের ওই আকার ভুলের কারণে অনেক সময় এটা মিলতে চায় না বা খুবই ক্লোজ হয়, বুঝছো? তা আমরা এটাকে মিলাই দিব। এটা কাউরে বইলো না, জাস্ট দেখো, আমরা এটাকে মিলাই দিব, চুরি করে মিলাই দিব। আমরা তো সোরের জন্য সেরা, বুঝলেন? বাংলাদেশ। ওকে,
বুঝে চুরি করে না, দুটো ট্রিক্স খাটানো অনেক। আসো, আমি এখনো ফোকাস পয়েন্ট আঁকবো না, জাস্ট কেন্দ্রটা আঁকবা। কি আঁকবা? কেন্দ্রটা আঁকবা। বুঝার চেষ্টা করো। হ্যাঁ, কেন্দ্রটা যেহেতু আঁকবা, তবে এটার ক্ষেত্রে লাইক এই জিনিসটা আমি একটা মেপে দিই, স্কেলে যদি আমি মেপে দিই, লাইক আমি এখানটায় 10 সেন্টিমিটার একটা কি নিলাম, লক্ষ্যবস্তু নিলাম। বুঝছো? মনে রাখবা এটা যে প্রতিবিম্বটা সেটাও লক্ষ্যবস্তুর সমান হবে। তার মানে প্রতিবিম্বটা কত? 10 সেন্টিমিটার হবে। আর প্রতিবিম্বটা কি হবে জানো? তোমার প্রতিবিম্বটা কেন্দ্রের উপরে অবস্থান নেবে। তার মানে কেন্দ্র বরাবর, আমি সেটা একটু মুছি, কেন্দ্র বরাবর তুমি নিচেও 10 সেন্টিমিটার আঁকবা। আঁকার দরকার নাই, তুমি একটা বিন্দু দিয়ে দাও। কি দিয়ে দাও? একটা বিন্দু দিয়ে দাও। এভাবে একটা বিন্দু দিয়ে দাও। এটা থাকুক, এটা পরে কাজে দিবে। বিন্দু দিয়ে দাও। এবার কাজ করো কি? জি স্যার, আমারও চিন্তা। এখন আসো, ট্রিক্স এটা খাটাও, দেখবা মিলবে। তো এটা তোমার লক্ষ্যবস্তু না? এখান থেকে আলোকটা কি সমান্তরালে আপতিত করলা, করছো? আপতিত করলা। এটা তো তোমার সি, এটা কি সি? তা আলোটা এখন কি করবা? প্রতিফলিত করবা। কি করবা? প্রতিফলিত করবা। ঠিক আছে? আলোকটা এমন ভাবে প্রতিফলিত করবা যাতে এই বিন্দু যেটা দিছো না ওইটা দিয়ে যায়, এমন ভাবে প্রতিফলিত করবা। বুঝা গেছে? যাতে বিন্দুতে দিয়ে যায়, এই প্রতিফলিত করলা। তা আমরা কি জানি? আমরা জানি কি আলো যেখান দিয়ে প্রতিফলিত হয় সেটা না ফোকাস পয়েন্ট। তার মানে এটা এখন আমার ফোকাস পয়েন্ট, ধরে রাখো। এটা হচ্ছে কি আমার ফোকাস পয়েন্ট। আমার চিত্র আঁকা ভুল হয়েছে, তাই এত ডিফারেন্স মনে হচ্ছে, আসলে বাস্তবে এত ডিফারেন্স হবে না। এভাবে আঁকবো। ওকে, এটা ফোকাস পয়েন্ট। ওকে, তার মানে এটা এখন ফোকাস পয়েন্ট হয়ে গেছে। এবার আরেকটা হলো কিভাবে আঁকবা? ফোকাস পয়েন্ট দিয়ে আপতিত করবা। ফোকাস পয়েন্ট দিয়ে আপতিত করবা। ধরো এখান দিয়ে আপতিত হলো, তো এটা কি সমান্তরালে প্রতিফলিত হবে না? এই যে বিন্দুটা দিয়ে সমান্তরালে প্রতিফলিত করে দিবা। ওকে, বুঝতে পারছো? দেওয়ার ফলে তাহলে আমার এখানে এখন বিন্দুটা গঠিত হয়েছে না? আমার এটা সমান্তরালে হয় নাই না? আচ্ছা, একটু আমার আকার ভুলেছে, আমার তো ইয়ে নাই, তোমাদের তো কাছে ইয়ে আছে, তো বুঝতে পারবা, পেন্সিল কম্পাস আছে। কারণ এই যে আমার প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এখানটা, ঠিক আছে? এই যে আমার প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছে, এটা এখান দিয়ে প্রতিফলিত হয়েছে, এটা এটা দিয়ে প্রতিফলিত হয়েছে। তাহলে এই যে এই চিত্রটা আমরা আঁকতে পারি না, বিদায় এটা শিখিয়ে দিলাম। বুঝছো? অনেকে আমাকে লাস্ট ক্লাসে প্রশ্ন করছো, ভাই এটা কীভাবে আঁকবো? আমি জাস্ট এবার একটু ট্রিক্স খাটাইও, ঠিক আছে? স্যার আপনার চিত্র আঁকা অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে এটার অবস্থানটা কি বলো? এটার অবস্থানটা দর্পণের সামনে, আর অবস্থানটা দর্পণের সামনে আর কি কেন্দ্রের উপর না? অবস্থানটা হচ্ছে কি দর্পণের সামনে এবং কেন্দ্রে, এবং কি কেন্দ্রে, এবং দর্পণের সামনে এবং কেন্দ্রে, ঠিক আছে? আর জিনিসটা কি বাস্তব এবং উল্টা, ঠিক আছে? বাস্তব এবং উল্টা, ঠিক আছে? আকারটা কি? আকার হচ্ছে সমান। কেন সমান? দেখো, অর্থাৎ লক্ষ্যবস্তুর যে আকার এটারও সেই একই আকার, অর্থাৎ আকারটা কি সমান। আকারটা সমান। বুঝতে পারছো? ট্রিক্স বুঝতে পারছো কিভাবে আঁকবা? এই ছেলেরা মেয়েরা বুঝতে পারছো? আমি যারা আমার কাছে সামনাসামনি পড়ে আর কি, মানে স্টুডেন্ট, তাদেরকে আমি সুন্দর মানে আঁকে দিতে পারি। এখন আমার কাছে কম ফার্স্ট না, আমার বেসার্ধতাই তো ভুল, এই জন্য একটু এরকম হচ্ছে, দেখা যাচ্ছে। আঁকাটা আরো সুন্দর হতো। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো? কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো। আচ্ছা, গেল। এবার যেটা করব সেটা হচ্ছে লক্ষ্যবস্তু, কেন্দ্র ও ফোকাসের মাঝের, কেন্দ্র কি ফোকাসের মাঝে, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি, গুড, থ্যাংক ইউ। তাহলে এটা হলো আমার অক্ষ, এটা কি অক্ষ, আর এটা হলো আমার মিরর, অবতল মিরর। ওকে, সো এই যে মিরর, এটা মিরর। তো
অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস। এটা কেন্দ্র, এটা ফোকাস, বক্রতার কেন্দ্র আর হচ্ছে ফোকাস। তা আমি এখন লক্ষ্যবস্তু কোথায় রাখছি? বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, লাইক এখানটায়। কোথায়? এখানটায়, বুঝছো? এখানে রাখলাম। রাখার পর ওই যে ওই সূত্রগুলো বারে বারে আসতেছে। তোমার সমান্তরালভাবে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো, তো যেটা সমান্তরাল আপতিত হয় সেটা কি ফোকাস দিয়ে প্রতিফলিত হয়? দাও, ফোকাস দিয়ে সেটা ফোকাস দিয়ে কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। ওকে, ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে। আর আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে আপতিত হয়, কোথায় আপতিত হয়? ফোকাস দিয়ে আপতিত হয়, ফোকাস দিয়ে আপতিত হয়, তাহলে সেটি কি অক্ষের সমান্তরাল দিক দিয়ে প্রতিফলিত হবে। সরি, আমার আঁকা হয়নি এখানটায়। এই যে এটা বিন্দুটা, এটা হচ্ছে আমার সি, এটা। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমার এখানে এখন লক্ষ্যবস্তুটা এটা, এটা এটা হচ্ছে আমার কি এখন প্রতিবিম্ব, এটা হচ্ছে আমার কি এখন প্রতিবিম্ব। তাহলে আমার এটা যদি এক্স এবং ওয়াই লক্ষ্যবস্তু হয়, তাহলে এটা আমার কি এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম প্রতিবিম্ব। তো আমার আঁকাটা বুঝতে পারছো? অর্থাৎ এখানে এখন প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? দর্পণের সামনে। এটাও দর্পণের সামনে, ঠিক আছে। সেটা কোথায়? কেন্দ্র থেকে, কেন্দ্রের বাহিরে না? তাই লিখে দাও কেন্দ্রের বাহিরে বা 2f দূরত্বের বাহিরে। ওকে, বলো এটাও কি বাস্তব এবং উল্টা? দেখো, বাস্তব এবং উল্টা, এটা উল্টো। ওকে ফাইন, প্রকৃতি বাস্তব উল্টো। আকারটা কি? এটার চাইতে আমার লক্ষ্যবস্তু চাইতে আমার কি প্রতিবিম্বের আকারটা বড়। তো লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বের আকার বড় হলে এটাকে আমরা বলি কি? বিবর্ধিত। আসিফ ইকবাল আকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো? মানে লক্ষ্যবস্তু থেকে এটা বড় হয়ে গেছে না? মানে লক্ষ্যবস্তু সে আমার প্রতিবিম্বের আকারটা কি বড়, তার মানে এটা হচ্ছে বিবর্ধিত, মানে বড়, লক্ষ্যবস্তু চেয়ে বড়। এটাকে আমরা বলবো বিবর্ধিত। কি বলবো? বিবর্ধিত। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, আমি মুছি, তাড়াতাড়ি শেষ করে দিই। ওকে, তো লক্ষ্যবস্তুটা এবার যদি ফোকাসের উপরে থাকে, এখন যেটা আঁকবো সেটা পরীক্ষায় বেশি আসে। এখন যে দুইটা আঁকবো সেটা পরীক্ষায় বেশি আসে। এখন আঁকবো যেটা, সেটা পরীক্ষায় বেশি আসে। এটা আবারও মুছি। মনোযোগ দেই। লক্ষ্যবস্তু এবার কি? ফোকাস বিন্দুতে অবস্থান নিলে, লক্ষ্যবস্তুর এখন অবস্থান কোথায়? ফোকাস বিন্দুতে, ঠিক আছে। তো ওকে, আঁকলাম, অবতল দর্পণ আঁকলাম। তো এটা ছিল আমার লাইক কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার কি ফোকাস, এটা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, আর এটা হলো অবতল মিরর। তোরা যারা ক্লাসে আসিস, তোরা ক্লাসে থাক, তোরা শেষ মুহূর্তে আরো মজা পাবে। আমি ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো এখন শিখাই নেই। চিত্র না দিলেও তো আসলে ম্যাথ করা যাবে না। তোমরা একটু থাকো, কাইন্ডলি রিকোয়েস্ট করি, একটু থাকো প্লিজ, ঠিক আছে? যাইও না। তো আমার লক্ষ্যবস্তুর এখন কোথায়? প্রধান ফোকাসের উপর আছে। লাগে এটা হচ্ছে আমার এখন লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাসের উপর আছে, ঠিক আছে। তো আমি কি বললাম? লক্ষ্যবস্তু থেকে যদি একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হয়,
সমান্তরালভাবে আপতিত হয়েছে। কোথায়? তোমার মিররে। মিররে আপতিত হওয়ার পরে সেটা কি প্রতিফলিত হবে, দাঁড়াও কি আঁকতেছি, ওকে। এই পথে কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। এই পথে কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে। ওকে ওকে, বুঝছি। আরেকটা রশ্মি আমার লাইক এমনভাবে আপতিত হচ্ছে যেন সেটা, মানে ধরো আরেকটা রশ্মি আমার এই বরাবর আপতিত হলো। কোথায়? দর্পণে। আপতিত হওয়ার পর এটা কেন্দ্র বরাবর প্রতিফলিত হলো। কোন বরাবর? কেন্দ্র বরাবর প্রতিফলিত হলো। আমরা তো জানি যে কেন্দ্র বরাবর কোনো কিছু আপতিত হলে যে বরাবর দিয়ে যায় সেখান দিয়ে কি সেটা প্রতিফলিত হয়। বুঝতে পারছো? এটা দিয়ে কি প্রতিফলিত হয়। এবার আসো মজার ঘটনা, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এটা স্টার, এটা পরীক্ষা বেশি আসবে। কেন এটা বেশি আসবে বলি একটু। ধরো এই সেই দুইটা লাইন, এরা দুই একটা কাপল আর কি, বুঝছো? এই কাপলদের তাদের ফ্যামিলি মাইনা নিবে না, তাদের ফ্যামিলি মাইনা নিবে না, আবার মাইনা নিতেও পারে, মাইনা নিতেও পারে। তো তাদের মধ্যে দুই ধরনের চিন্তা, আরে আমাদেরকে কি ফ্যামিলি মেনে নিবে, আবার বলে স্টাবলিশ হলে তো মেনে নিতেও পারে। বুঝতে হচ্ছে? স্টাবলিশ হলে মেনে নিতেও পারে। তো তাদের মধ্যে এই যে বাস্তবে তারা কোথায় যায় মিলিত হবে তারা নিজেও জানে না, কিন্তু মিলিত হওয়ার একটা সম্ভাবনা আছে। মিলিত হওয়ার কি আছে? একটা, এটা বুঝো, মিলিত হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি বাস্তবে যদি কোথাও তারা মিলিত হয় তাহলে আমার প্রতিবিম্বটা বাস্তব হবে, আর বাস্তবে হলে উল্টো হয়, ফাইন। আবার তাদের ভবিষ্যতে কি মিলতেও পারে, নাও মিলতে পারে। তারা চাইলে কল্পনার জগতে, যে পিছনে বর্ধিত করে দিই, পিছনে কি করে দিই, বর্ধিত করে দিই, যে দুইটা আলোকরশ্মি প্রতিফলিত হলো, আমি দুইটা আলোকরশ্মিকে মানে বর্ধিত করে দিলাম পিছনে। এমনও তো হতে পারে তারা কল্পনার জগতে কখনো না কখনো আবার মিলিত হইতে পারে। তাহলে এখানে একটা ব্যাপারটা দেখো, তুমি একজ্যাক্টলি বলতে পারবা না যে এই অবস্থানের জন্য তুমি কি বাস্তব প্রতিবিম্ব পাবা নাকি অবাস্তব প্রতিবিম্ব, তুমি একজ্যাক্টলি এটা বলতে পারবা না। তো এই চিত্রটাই পরীক্ষায় আসে, এইভাবে আসে ঘ নাম্বারে। মানে আমি আজকে তোমাদেরকে যা পড়াচ্ছি অনেকের কাছে ইউজলেস মনে হয়েছে, বিদায় বের হয়ে গেছে, বা তারা এটা জানে। আজকের পড়াটা হলো তোমার মানে ঘ এর আনসার আর ছোট ঘ এর বেসিক, বুঝছো? তো আমি যেটা বলতে চাচ্ছি, তো এই চিত্রটা অর্থাৎ আমার যদি লক্ষ্যবস্তু অবতল দর্পণের প্রধান ফোকাসের উপর থাকে তাহলে আমার প্রতিবিম্বটা বাস্তবও হতে পারে আবার অবাস্তবও হতে পারে। আমি কি বলতেছি আবার শোনো, বাস্তবও হতে পারে আবার অবাস্তবও হতে পারে। অর্থাৎ এদিকে যা যদি তারা মিলিত হয় কখনো তাহলে সেটা বাস্তব হবে, আর যদি মিলিত না হয় তারা কল্পনার জগতে কখনো না কখনো ওইদিকে মিলিত হয় তাহলে সেটা কি অবাস্তবও হতে পারে। তাহলে আমি দর্পণের যেই অবস্থানটা এটা আমি বলতে পারবো না এটা কোথায়, ঠিক আছে? দর্পণের অবস্থানটা আমি বলতে পারতেছি না কোথায়, কিন্তু দর্পণের প্রকৃতি যেটা, দর্পণের যেটা প্রকৃতি সেটা বাস্তব অবাস্তব দুইটা হতে পারে। মানে কি হতে পারে? দর্পণের প্রকৃতিটা বাস্তব, বাস্তব হলে কি হয়? উল্টা হয়। বাস্তব উল্টা হতে পারে অথবা অবাস্তব সোজা হতে পারে, অথবা কি অবাস্তব সোজা হতে পারে, দুইটার একটা। আর আকারটা কি হবে? লাইক তারা যদি কখনো কল্পনার জগতে যাওয়া মিলে সেটা এটার তুলনায় অনেক বড় হবে। যদি তারা কখনো বাস্তব জগতেও মিলতে পারে তাহলেও সেটা অনেক বড় একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। তার মানে আকারটা আমার লক্ষ্যবস্তুর তুলনায় অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আমার কথা বুঝতে পারছো? অত্যন্ত বিবর্ধিত, এটা পরীক্ষায় আসবে, মাথায় রাখবে চিত্রটা। এটা গেছে একটা। আমার কথা বুঝতে পারছো তোমরা? আল্লাহ, ঠিক আছে, আমি একটু মুছে ফেলি জিনিসটা।
এবার যেটা, এটা এই দুইটাই পরীক্ষায় বেশি আসে উত্তল দর্পণে। হ্যাঁ, তুমি দেখো একটা জিনিস দেখো, স্যার এর অবস্থান কি অনেক বড় হবে? হ্যাঁ, অবস্থান অনেক বড় হবে না, অবস্থান দর্পণের সামনে হতে পারে, দর্পণের পিছনে হতে পারে। আচ্ছা, এখন যে জিনিসটা দেখবো, দেখো আমি এতক্ষণ পর্যন্ত যে 5টা চিত্র পড়ছি, 4টা চিত্রের মধ্যে আমি সবগুলোতে দেখছি বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব পাইছি। এই একটা চিত্রের মধ্যে আমি পাইছি বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব পাইতে পারি। তো এমন কোনো চিত্র আমি পাইনি যেখানে শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, এমন কোনো মানে আমরা এখনো চিত্র পাইনি। সো দ্যাট ইজ এক্সেপশনাল কেস মনে হতে পারে। তো এটাই পরীক্ষা আসবে। পরীক্ষা এই দুইটা, এখন আমি যেটা করাচ্ছি সেটা আসে বেশি, আর এখন যেটা করাবো সেটা বেশি আসে। সেটা হলো অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাবো, এরকম একটা প্রশ্ন থাকে আর কি। আসলে সেটা একটা শিখি। সেই জিনিসটা হচ্ছে লক্ষ্যবস্তু যদি ফোকাস ও মেরুর মাঝামাঝি, এখন মেরুকে অনেকে মেরু চিনো না, ফোকাস ও মেরুর মাঝে, তো আমি আগে আঁকি। হ্যাঁ, তারপর বুঝো এটা হলো আমার কি অক্ষ, প্রধান অক্ষ, এটা হলো আমার এই যে এটাকে বলা হয় মেরু, এটা হচ্ছে আমার কেন্দ্র মানে কেন্দ্র, আর এটা হচ্ছে আমার কি ফোকাস, এটা হচ্ছে কি ফোকাস। বুঝতে পারছো? এটা হচ্ছে ফোকাস। এর আকার কি লিখবো? ও আকার লিখনে অত্যন্ত বিবর্ধিত, যেটাই হোক সেটা অনেক বড় হবে। বাস্তব হলে অনেক বড় সোজা একটা প্রতিবিম্ব, উল্টা একটা প্রতিবিম্ব পাবা। অবাস্তব হলেও অনেক বড় একটা সোজা প্রতিবিম্ব পাবা। সুতরাং অত্যন্ত বিবর্ধিত। ওকে, তাহলে আমি যেটা বলছি লক্ষ্যবস্তু ফোকাস এবং মেরুর মাঝখানে, তাহলে এটা হচ্ছে মেরু। হ্যাঁ, আর এটা ছিল ফোকাস। তো প্রতিবিম্বকে ফোকাস আর মেরুর মাঝামাঝি আমি রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। স্যার আজকে ক্লাস শেষে মিটিং হবে অনেক, আজকে ক্লাস শেষে মিটিং আছে। আচ্ছা, এখনো শিওর না, ক্লাস করো। হ্যাঁ, তাহলে লক্ষ্যবস্তুটা কি ফোকাস এবং কেন্দ্রের কি আসলে মেরুর মাঝামাঝি। তাহলে আমার একটা আলোকরশ্মি অক্ষের সমান্তরালে আপতিত হলে সেটা কি ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। বাহ, কি সুন্দর। সেটা কি ফোকাস দিয়ে কি হলো প্রতিফলিত হলো, সেটা ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। ঠিক আছে, তা আরেকটা রশ্মি এমন ভাবে তুমি আপতিত করবা মনে হচ্ছে সেটা কি, হ্যাঁ এই যে কেন্দ্র দিয়ে আপতিত করলা, সেটা প্রতিফলিত হবে কি কেন্দ্র দিয়ে, যে কেন্দ্র দিয়ে প্রতিফলিত হলো, বুঝছো? বললাম না কেন্দ্র দিয়ে, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলো আপতিত হয় সে একই বিন্দু দিয়ে আসলে কি আলো প্রতিফলিত হবে। এখন এই যে দুইটা প্রতিফলিত রেখা, আমি যদি আবার আমি একটু বুঝাই, এই যে দুইটা প্রতিফলিত রেখাকে যদি আমি দেখো, তারা এখান দিয়ে মিলিত হবে না, দুইজনের রাস্তা দুই দিকে। এখন আমি যদি এদেরকে পিছনে এরকম বর্ধিত করে দিই, একটা সময় তারা কি করলো মিলিত হলো, একটু খেয়াল করো, এই যে এখানে এসে মিলিত হলো। তাহলে এটা ছিল আমার কি তার প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব এটা যদি হয় এক্স ওয়াই, এটা হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম। তার মানে বলো তো আমি এইটায় একটা কি অবাস্তব প্রতিবিম্ব পাইছি না, একটা অবাস্তব প্রতিবিম্ব পাইছি না বলো। তাহলে এটার অবস্থানটা হবে দর্পণের পিছনে। অবস্থান কোথায়? দর্পণের পিছনে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি ক্লাস করাইতেছি, অন্য কাউরে ফোন দেন। আচ্ছা, আর দর্পণটার প্রকৃতিটা দেখো, মনে হচ্ছে যে দুইটা লাইন যেটা বেরিয়ে যাচ্ছে তার একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, তার মানে এটা অবাস্তব, রাইট? তাহলে আমার প্রতিবিম্বটা কি অবাস্তব। বলো সোজা না অবাস্তব? সোজা, অবাস্তব সোজা। আর আকার বা আকৃতি যাই বলো সেটা কি বলো, প্রতিবিম্ব হচ্ছে এত, লক্ষ্যবস্তুর এত, প্রতিবিম্বটা অনেক বড়, তার মানে বিবর্ধিত। তার মানে বিবর্ধিত তো বানান পারি, বিবর্ধিত। বুঝতে পারছো? আকারটা কি বিবর্ধিত। আর এই আয়নাটা কোথায় ইউজ হয় জানো? এই আয়নাটা, হ্যাঁ এটা ডেন্টিস্টরা, কারা? ডেন্টিস্টরা
এই আয়নাটা ব্যবহার করে, অর্থাৎ দন্ত চিকিৎসা। সহজ কথা যদি লিখি, দন্ত চিকিৎসা ডেন্টিস্টটা, দন্ত চিকিৎসা এই আয়না ইউজ করা হয়। দন্ত চিকিৎসায় অবতল দর্পণের এই মানে ফোকাস এবং মেরুর মাঝখানে আয়না, মানে দাঁত, দাঁত আছে না, দাঁত 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 আর ওই কি বলে আয়নার যে অবতল মিররটা, অবতল দর্পণটা মধ্যবর্তী দূরত্ব রাখবে কতটুকু জানো? ওই যে ফোকাস এবং ওই যে আয়নার মধ্যবর্তী দূরত্ব যে কোনো একটা মাঝখানে যে কোনো একটা জায়গায় রাখলেই আমরা এরকম একটা প্রতিবিম্ব পাবো। আর কিন্তু দন্ত চিকিৎসা এটা একটু বেশি সুবিধাজনক, বিকজ অফ দন্ত চিকিৎসা দুইটা জিনিস লাগে, বড় প্রতিবিম্ব লাগে, সোজা বড় আর সোজা প্রতিবিম্ব লাগে। সো বড় আর সোজা প্রতিবিম্ব আমরা এটাই পাচ্ছি, বিবর্ধিত সোজা, বুঝছো? এটা দন্ত চিকিৎসা কাজে লাগে। এটা তোমাদের ক্ষতে আসে। চিত্র মিলতেছে না, সুন্দর করে আঁকো, একটা সময় মিলবে 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 সহজ করে আঁকো, চিত্র মিলবে, মিলে যাবে। ঠিক আছে, আমি মুছি, আমি একটু সামনের দিকে যাই। গেল এইগুলাই এর চেয়ে কিছু আসবে না তোদের পরীক্ষা আসলে। আমার বলি সেই দুইটা লাস্টে দুইটা চিত্র বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো এটা পরীক্ষায় আসবে, বিকজ অফ এটা একটা চিত্র উত্তল দর্পণের অবস্থানের জন্য প্রতিবিম্বের গঠন উত্তল। এখন আসছে কি উত্তল, অনেকদিন পর উত্তলকে আমরা খুঁজে পাইছি, রাইট? আসে উত্তলে ফিরে যাই। উত্তলে তুমি যেখানে সেখানে রাখতে পারো, সমস্যা নেই। দেখো উত্তলের ব্যাপারটা বুঝাই। হ্যাঁ, লাইক এটা একটা উত্তল দর্পণ, বুঝা গেছে? না, উত্তল দর্পণ তো হয়নি। আচ্ছা, আমি ওই দিক থেকে আঁকবো। আমি এইদিকে এখন করে দিলাম, তার মানে এটা এখন একটা উত্তল দর্পণ গেল। এটা হলো মেরু, আর এটা হলো আমার লাইক ফোকাস। ফোকাসের দ্বিগুণ হচ্ছে এখানে আমার কেন্দ্র, ফোকাস প্রাইম লাইক কেন্দ্র প্রাইম, দুইটা যেহেতু দুই পাশে আছে, ওকে আঁকলাম, বুঝছো? এখন উত্তল দর্পণের বিভিন্ন উত্তল দর্পণের এই পাশে উত্তল, আমি ধরো ফোকাস আর কেন্দ্রের মাঝামাঝি এখানে একটা বস্তু, ধরো এখানে একটা বস্তু রাখলাম, আমার লক্ষ্য বস্তু এক্স আর ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই। তো প্রধানক্ষের সমান্তরালে যখন আলোটা আপতিত হয়েছে, এটা এমনভাবে প্রতিফলিত হবে মনে হচ্ছে সেটা কি ফোকাস দিয়ে এই বরাবর প্রতিফলিত হবে, আর মনে হবে সেটা কি দিয়ে আসছে, সেটা ফোকাস বিন্দু দিয়ে আসছে বলে মনে হবে, ফোকাস বিন্দু দিয়ে আসছে বলে মনে হবে। ওকে, আরেকটা আলোক রশ্মি এমনভাবে আপতিত হবে তোমার দর্পণে কেন্দ্র বরাবর, কি বরাবর? কেন্দ্র বরাবর। অর্থাৎ আলোক রশ্মিটা এই বরাবর আপতিত হলো, এই যে বরাবর কি হলো? আপতিত হলো। তো এ বরাবর যখন আপতিত হয়েছে, অর্থাৎ তোমার মনে হচ্ছে সেটা কেন্দ্র বরাবর দিয়ে এই যে, তো আপতিত হওয়ার পর সেটা আবার প্রতিফলিত হবে একই দিকে। দেখো কেন্দ্র বরাবর যখন আলোটা আপতিত হয়েছে, কেন্দ্র বরাবর আলো আপতিত হলে সেটা আবার একই দিকে প্রতিফলিত হবে। এটা আমরা একটু আগে শিখে এসছি। তাহলে দুইটা প্রতিবিম্ব এখানে এসে মিলিত হয়েছে, এই যে এটা হলো আমার প্রতিবিম্ব, এটি হলো আমার প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বটার যদি আমি অবস্থান চিন্তা করি, অবস্থান বলো, এটা দর্পণ, এটা দর্পণের উত্তল দর্পণের সামনের দিক, এটা উত্তল দর্পণের কি পিছনের দিক। তাহলে পিছনে, দর্পণের পিছনে ফোকাস আর কার মাঝে? ফোকাস ও মানে ফোকাস আমি লিখছি, ওতে লিখছি মেরু, ফোকাস ও মেরুর মাঝে, সহজ ভাষায় লিখলাম। প্রকৃতি, জিনিসটার প্রকৃতি কি? দেখো এটা অবাস্তব না, আসছে বলে মনে হচ্ছে অবাস্তব, তবে সোজা, প্রকৃতি গেল। এবার হচ্ছে আকার। আকার এটা বড়, এটা একটু ছোট, তার মানে খর্বিত, লক্ষ্য বস্তুর চেয়ে ছোট, খর্বিত। বুঝতে পারছো? কমেন্ট করো, বুঝলে কমেন্ট করো।
না 5 মিনিট। বুঝতে পারছো? বুঝলে কমেন্ট করো। কে তোরা কি কমেন্টস করবি না? নাহিদ হাসান মোল্লা ইজি, হ্যাঁ আসলে ইজি। আচ্ছা আমি মুছে ফেলি এটা। এখন আসবে, তোমরা তো ম্যাথ করো বেশি, মানে তোমাদের কাছে ম্যাথ ভালো লাগে, এখন আসো মজা, ম্যাথে যাই মজা। এখন হবে মজা। যারা আসিস তোরা থাক, যারা গেছিস তোরা তো গেছিস, এখন হবে মজা। আচ্ছা দাঁড়া, সিকিউ সলভ করাবো না, একটু 5 মিনিট দে। সমস্যা নেই, সিকিউ সলভে আলাদা ভিডিও বানাবো, একটু দেখো 5 মিনিট। স্যার চিত্রটা ভালো করে বুঝলাম না, রোজা একটু আবার দেখ। মানে আলোটা উত্তল ফাঁস থেকে এভাবে আপতিত হলো, লাইক এটা ফোকাস, এটা হলো কি কেন্দ্র। ওকে, তো উত্তল ফাঁস থেকে আলো যদি অক্ষের সমান্তরালে আপতিত হয়, সেটা এমনভাবে প্রতিফলিত হবে মনে হচ্ছে সেটা ফোকাস দিয়ে আসছে। ঠিক আছে, এমনভাবে প্রতিফলিত হলে যেন মনে হচ্ছে এটা ফোকাস দিয়ে আসছে। তো আরেকটা আলোক রশ্মি আমি এখানে আপতিত করলাম কেন্দ্র বরাবর। দেখো এই যে কেন্দ্র বরাবর আমি আলো আপতিত করতে পারতেছি না এভাবে, আমি কেন্দ্র বরাবর এখানে একটা আলো আপতিত করলাম, মনে হবে সেটা কি কেন্দ্র দিয়ে আপতিত হয়েছে। তো আলো যদি কেন্দ্র বরাবর আপতিত করে, আমি 3 নম্বর সূত্র শিখছি যে একই দিকে আবার ফিরে যায়, তাহলে দিকে প্রতিফলিত হয়েছে। তো ওই যে প্রতিফলন বিন্দুকে আমি পিছনে বর্ধিত করে দিলাম, আমি এখানে একটা বিন্দু পাচ্ছি না, মনে হচ্ছে না এই বিন্দু থেকে আলোগুলো প্রতিফলিত হচ্ছে, ডাইভার্স হচ্ছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার কি ফোকাস, প্রতিবিম্ব যে পয়েন্টটা। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যে আমি আর সমান্তরাল আলোক রশ্মিটা লাইক এখান থেকে আপতিত করছি, কোন থেকে, লাইক এখান থেকে আমি আপতিত করছি। তাহলে এটার তুলনায় এটা ছোট হয়ে গেছে না, এটার তুলনায় অনেক ছোট না। তাহলে খর্বিত দর্পণ এদিক, যেহেতু আমার উত্তল দর্পণ এদিক সামনের দিকে, এটা পিছনের দিকে ফোকাস আর কেন্দ্রের মেরুর মাঝামাঝি আমার প্রতিবিম্বটা পাওয়া গেছে। বুঝছো? ওকে, এখন দেখো, এখন মজা পাবো, এখন একটু দেখো, এখন দেখো দর্পণের সাধারণ সমীকরণ। দর্পণের সাধারণ সমীকরণ বোঝার আগে যে জিনিসটা আমাকে বুঝতে হবে, আমি উত্তল দর্পণ দিয়ে বুঝাই। ওকে, একই কথা, উত্তল দর্পণ দিয়ে বুঝাই, তোমরা থাকো, ঠিক আছে? একটা দিয়ে বুঝাই, দেখ এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মেরু, ফোকাস কেন্দ্র। ওকে, লাইক এই যেটা হ্যাঁ, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। এটা কি আমার লক্ষ্যবস্তু। তো আমি এই লক্ষ্যবস্তুর জন্য লাইক আমি এখান দিয়ে আলোটা আপতিত করলাম, এখান দিয়ে আলো গেল, এখান দিয়ে আলো আপতিত করলাম, এখান দিয়ে আলো গেল, এখানে একটা পাইলাম, এটা আমার প্রতিবিম্ব, বলো। তাহলে এই যে লক্ষ্যবস্তুর জন্য, এই যে লক্ষ্যবস্তুটা তুমি দেখতেছো না, আমার অর্থাৎ মেরু থেকে এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আমি একটু ভ্যালুগুলো একটু দিই। এটার নাম আমি এফ এ দিলাম, এটার নাম আমি এক্স ওয়াই দিলাম, এটার নাম আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম দিলাম। বুঝা গেছে? তাহলে এই যে এফ ও, যেটা এফ আর ও, এই যে দূরত্ব, এটা হচ্ছে আমার কি ফোকাস দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। ওকে, আর ও থেকে এক্স এর যে দূরত্ব, অর্থাৎ এক্স ও, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। বুঝা গেছে? আর এই যে ও থেকে তোমার এক্স প্রাইমের যে দূরত্ব, অর্থাৎ এক্স প্রাইম আর ও যে দূরত্ব, সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। সেটা কি? প্রতিবিম্বের দূরত্ব। তো ফোকাস দূরত্বকে আমরা প্রকাশ করি এফ দিয়ে, লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা লিখবো ইউ দিয়ে, আর প্রতিবিম্ব দূরত্বকে আমরা লিখবো কি ভি দিয়ে। কি দিয়ে? ভি দিয়ে। স্যার আপনি চিত্রটা উল্টা আঁকলেন। ঠিক আঁকছি, তুমি উল্টা। আগের চিত্রটা ঠিকঠাক আঁকছি রে ভাই। আচ্ছা, মানে এটা আমাদের কাছে তো লাল নীল হলুদ সবুজ কলম নাই, ওই যে এতে বুঝতে পারতেছি, বুঝো। অর্থাৎ কেন্দ্র থেকে এই যে এফ, এই পয়েন্টটার দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। সরি, আমি কেন্দ্র বলতেছি। মেরু থেকে এফ এর যে দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। মেরু থেকে এক্স এর যে দূরত্ব, অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব। মেরু থেকে এই যে প্রতিবিম্ব যেখানে তৈরি হয়েছে সেটার দূরত্ব, সেটা হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব মনে রাখবা। যদি কখনো যেখানে অবাস্তব পাওয়া, যেখানে কি অবাস্তব হলে
অলওয়েজ মাইনাস চিহ্ন নিয়ে আসবা, আর বাস্তব হলে প্লাস। আচ্ছা এটা আমি এভাবে লিখাবো না, বাদ দে, এভাবে লিখাবো না, বাদ দে, এটা বাদ দে, লিখিস না। এতটুকু বোঝা গেল। তার মানে আমি একটা সমীকরণ, আমি এখন দর্পণে যে সমীকরণ সেটা হচ্ছে 1/f সমান সমান 1/u সমান সমান 1/v। 1/u সমান সমান কি 1/v। বোঝা গেছে? এই ছেলেরা বুঝছো, এটা হলো দর্পণের সমীকরণ। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ম্যাথস করবো অনেকগুলো। আরেকটু ফাস্ট করান। আচ্ছা ঠিক আছে। আরেকটা হলো এই যে আমার লক্ষ্যবস্তুটার যে হাইট, যে লেন্থ, এটাকে আমি এল ধরলাম। প্রতিবিম্বের যে লেন্থ, এটাকে ধরলাম আমি এল প্রাইম। কি ধরলাম? এল প্রাইম। আরেকটা ব্যাপার আমাদের কাছে রয়েছে, সেটার নাম হচ্ছে ম্যাগনিফিসেন্স বা বিবর্ধন। আমি আবার বলি, ম্যাগনিফিসেন্স বা বিবর্ধন। ম্যাগনিফিসেন্স বা বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের আকার আর লক্ষ্যবস্তুর আকারের অনুপাতকেই বলা হয় বিবর্ধন। প্রতিবিম্বের আকার, লক্ষ্যবস্তুর আকারের অনুপাতকে বলা হয় কি? বিবর্ধন। তাহলে আমি বিবর্ধন m সমান সমান লিখতে পারি যে লক্ষ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বা লেন্থ ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। বুঝা গেছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান সমান লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে এটাকে আমি সূত্র মতন করি, তাহলে এফ সমান এম সমান সমান এল নট বাই এল। এম সমান সমান কি? এল নট বাই এল। আরেকটা ম্যাগনিফিসেন্সের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। এম সমান সমান কি? মাইনাস ভি বাই ইউ। ওকে, আর এগুলোর জন্য অ্যাবসোলিউট ভ্যালু অর্থাৎ পরম মানের ভ্যালু যদি বের করতে চাও, তাহলে এগুলোকে আমি এভাবে লিখতে পারি যে এম মডুলাস, হ্যাঁ, মাইনাস ভি বাই ইউ। এটা মডুলাস। এটা কেন হয় আমি পরবর্তীতে একটু পরে বলতেছি। এবার একটা সূত্র লিখে রাখো, কাজে দিবে। একটা সূত্র লিখে রাখো। আঁকছো? এখন আমার সাথে যে জিনিসটা এখন আমি লিখাবো, তোরা এই জিনিসটা লিখে তোমাদের দেওয়ালের মধ্যে টাঙে রাখবা। এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে দিবে। আমি মুছি, হ্যাঁ, সবগুলো মুছে ফেলি। এতটুকু লিখে হলে যদি কোনো সমস্যা থাকে চিত্র থেকে আমাকে বলতে পারো, আমি একটু জিনিসটা মুছে ফেলি। আমি এখন তোমাদের কিছু সিদ্ধান্ত শেখাবো। একটু আগে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি, এগুলো কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম না 6-7টা চিত্র থেকে। এখন আমরা এই যে এই সূত্র থেকে বা এই সূত্রটা থেকেও আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি আসলে কি কোনটা হবে, যেটা এই অধ্যায়ে ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি এটা না বুঝো, এই অধ্যায়ের কোনো ম্যাথই তুমি পারবা না। আসো মুছে ফেলে। পা ব্যথা হয়ে গেছে রে দাঁড়াইতে। আর তোরা আর ক্লাস করিস না। মিষ্টি এত সহজে খাওয়া যায় না, বুঝছো? মিষ্টি খাইতে হলে কষ্ট করতে হয়। যারা আজকে বসে এই যে লাস্ট মুহূর্ত পর্যন্ত আছে, নাহিদ ইসলামুল্লাহ সিকিউ পড়ান। সিকিউ পড়ানোর পর্যাপ্ত সময় আছে। বেসিক না বুঝলে সিকিউ পড়ে কোনো লাভ নেই। 2-1টা সিকিউ আমিও পড়াইতে পারতাম শুরুতে, লাভ হইতো না। আসো, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত মাথায় রাখো। নাম দিবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওকে, তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দর্পণের আগে প্রকৃতি, দর্পণের প্রকৃতি, ঠিক আছে। ফোকাস যদি নেগেটিভ হয়, ফোকাস যদি কি নেগেটিভ হয়, লাস্ট ক্লাসে বুঝেছি, ফোকাস যদি নেগেটিভ হয় দর্পণটি হবে উত্তল। দর্পণটি হবে উত্তল। যে পোলা কইছ স্যার সিকিউ করান, তুমি এটার একটু উত্তর দিও তো। ফোকাস নেগেটিভ হলে দর্পণ উত্তল কেন হয়? ফার্স্ট ক্লাসে বুঝাইছি, একটু যারা ক্লাস করছো তারা একটু দেখো, ঠিক আছে? তারা একটু দেখো। ফোকাস যদি পজিটিভ হয়, ফোকাস কি হয়? তখন দর্পণটি হবে অবতল।
সহজ কথা, তোমার সিকিউ কোশ্চেনে যদি বলা হয় এটা একটি উত্তল দর্পণ, ওই উত্তল দর্পণের ফোকাসকে যদি তুই পজিটিভ লিখস, মানে লাইক সূত্রতে পজিটিভ লিখস, তাহলে তুই মারা নেগেটিভ। বুঝা গেছে? নেগেটিভ। দর্পণ উত্তল হলে ফোকাস কি নেগেটিভ, দর্পণ অবতল হলে ফোকাস পজিটিভ। গেল দর্পণের প্রকৃতি গেল। এবার আসো প্রতিবিম্বের অবস্থান আর প্রকৃতি নিয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্তগুলো হচ্ছে ভি মিন্স কি, একটু আগে বললাম, ভি মিন্স আমার মেরু থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হলো ভি। সো ভিটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ভিটা পজিটিভ মানে কি, ভিটা যদি দর্পণের সামনের দিকে হয় তাহলে তো আসলে ভিটা পজিটিভ। আর যারা তোরা চিত্র আঁকছো তারা একটু লেগে কতক্ষণ জিরান ভাইয়া, জিরালে তো তোরা একটাও থাকবি না, এই জন্য জিরাচ্ছি না, বুঝছো? আচ্ছা একটু মনোযোগ দি। হ্যাঁ, আমার ভিটা যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে প্রতিবিম্বটা কি হবে জানো? বাস্তব হলে ডেফিনেটলি উল্টা। আর মানে কি দর্পণের সামনে। আমার ভিটা যদি নেগেটিভ হয়, আমার অবাস্তব হলে হয় সোজা এবং কি দর্পণের পিছনে। এখন এটা তুমি বি দিয়ে বুঝছো, মানে প্রতিবিম্বের দূরত্ব দিয়ে বুঝছো। এটা কি লিখবে ভাইয়া হরে ভাই, এটা লিখে তোর গলায় ঝুলাবি, মানে তোদের কি বলে এটা রে, মানে পড়ার টেবিলের সামনে এটা লিখে রেখে দিবি। এটা সবচেয়ে বেশি কাজে লাগবে যখন সিকিউ সলভ করাবো, তখন বুঝবা। আর যারা সিকিউ সলভ করছে তারা অলরেডি জানো। আচ্ছা এবার আসো ম্যাগনিফিসেন্সের একটা সূত্র আমি এভাবে শিখেছি যে m = -v/u। একটু তোরা বুঝ, আমার ভিটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ভির ভ্যালু যদি কি হয়, পজিটিভ হয়, তার ভির ভ্যালু পজিটিভ 10, কত? পজিটিভ 10। তাহলে সূত্রের মাইনাস পজিটিভের 10, লক্ষ্যবস্তু 30। তার মানে এটাকে কি নেগেটিভ আসতেছে না? তার মানে ভি যদি পজিটিভই হয়, তাহলে বাস্তব উল্টা সামনে আমরা কিছু একটা পাই, মানে বাস্তব প্রতিবিম্ব উল্টা প্রতিবিম্ব যেটা দর্পণের সামনে। তাহলে ওই পজিটিভ ভি যদি আমি ম্যাগনিফিসেন্স বিবর্ধনের সূত্রে বসাই, আমি নেগেটিভ পাচ্ছি না। তার মানে ম্যাগনিফিসেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমার এই শর্তটাই কি করে, মেনে চলে। সুতরাং আমি লিখে দিচ্ছি, ম্যাগনিফিসেন্স যদি কি হয়, নেগেটিভ হয়, কি হয়, নেগেটিভ হলে বাস্তব উল্টা। বাস্তব হলে অলওয়েজ উল্টা, মাথায় রাখবি, সামনে। ওকে, এবার ম্যাগনিফিসেন্সের সূত্রটার মধ্যে এখন আমি বললাম ভিটা যদি নেগেটিভ হয়, এখন নেগেটিভ 10 বসাই, তাহলে সূত্রের মাইনাস নেগেটিভের 10, লক্ষ্যবস্তু দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে মাইনাসে কি প্লাস 10 বাই কত 30। তাহলে এটাকে আমি পজিটিভ ভ্যালু পাচ্ছি না, একটা পজিটিভ কিছু পাচ্ছি না। তার মানে কি পজিটিভটা আমরা কেন পাচ্ছি, ভি নেগেটিভ বসাই তো পজিটিভ পাইছি। তাহলে ভি নেগেটিভ বসাইলে যে অবাস্তব সোজা হয়, তার মানে ম্যাগনিফিসেন্স পজিটিভ হলেও অবাস্তব সোজাই হয়। তার মানে কি ম্যাগনিফিসেন্স যদি পজিটিভ হলে আমার প্রতিবিম্বটা হবে অবাস্তব সোজা দর্পণের পিছনে। সো দর্পণের প্রকৃতি, দর্পণের আকার ও প্রকৃতি বুঝছি। স্যার ওই কিরা স্যার, ওইটা টি লিখছে নাকি প্লাস, বুঝাই যায় না কোনটা। আচ্ছা এটা হ্যাঁ রে, প্লাস ঠিক, যে টি লিখছি, টি অনেক বলা হয় না, এমনি টি লাগে না, প্লাস এখানে টি বলতে কিচ্ছু নেই, সব প্লাস। ঠিক আছে, এতটুকু গেল না? আচ্ছা এটা আমি একটু মুছি। এবার আসো, আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম যে m মডুলাস অফ m মাইনাস v/u, অর্থাৎ v/u এর ভ্যালু পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, ম্যাটার সেটা না, মডুলাসের ভিতরে সবই পজিটিভ। যদি আমি একটা কথা বলি তোদেরকে, মনোযোগতে, হ্যাঁ একটু তাকা। হ্যাঁ, এটা ছিল আমার লক্ষ্যবস্তু। এটা কি লক্ষ্যবস্তু? এটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তো লক্ষ্যবস্তু হচ্ছে 5, প্রতিবিম্ব হচ্ছে 15 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু 5 সেন্টিমিটার, প্রতিবিম্ব কত 15 সেন্টিমিটার। তারপর লক্ষ্যবস্তুর সাথে প্রতিবিম্বটা বড়। তাহলে আমি একটা সূত্র তোদেরকে শিখেছিলাম, m = l'/l। এখন l' মানে কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত 15 বাই কত 5, তাহলে 3 5 কত 15, 3 সেন্টিমিটার। বল 3 কি একের চাইতে বড় না ছোট? বড়।
একের চাইতে বড় নাকি ছোট? বড় না? বড়। তো আমার ম্যাগনিফিসেন্সটা যদি একের চাইতে বড় হয়, ম্যাগনিফিসেন্স বলতে মডুলাস অফ ম্যাগনিফিসেন্স, এটা যদি কি একের চাইতে বড় হয়, তাহলে আমি বলতে পারি কি লক্ষ্যবস্তুর চেয়ে যদি আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য বেশি হয়, আমরা এটা কি বলি? বিবর্ধিত বলি, ম্যাগনিফাইড অর্থাৎ বিবর্ধিত। তার মানে মডুলাস অফ এম যদি একের চেয়ে বড় হয়, তাহলে আমি আকার পাবো বিবর্ধিত আকার। কি পাবো? বিবর্ধিত আকার। এটা আমি লিখবো। এবার আসো, ধরো এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব, উল্টা মানে ডিউটি চেঞ্জ করে ফেলাম আর কি। এখন এটা হচ্ছে আমার কি লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে আমার কি প্রতিবিম্ব। তো আমার সূত্র কি? এল প্রাইম বাই এল না? এখন এল প্রাইম মানে হচ্ছে কি লক্ষ্যবস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো বল এখন এটা যদি লক্ষ্যবস্তু, এটা যদি প্রতিবিম্ব হয়, তাহলে এটা 5 না? এটা কত? 5 না? এটা কত? 15 না? তো এটাকে কাটলে কত? 5 একে 5, 3 5 15, 0.33 সামথিং। বলে এটা একের চেয়ে ছোট না? একের চেয়ে ছোট না? হ্যাঁ, 0.33 একের চেয়ে ছোট। তার মানে কি এটা যদি লক্ষ্যবস্তু, এটা যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য হয়, তাহলে বলে এটা দেখি তো মনে হয় এটা থেকে এটা ছোট, খর্বিত। তাহলে খর্বিত হবে তখনই যখন ম্যাগনিফিসেন্স একের চেয়ে ছোট হয়। বুঝা গেছে? আর যদি আমার এটাও লক্ষ্যবস্তু, এটাও লক্ষ্যবস্তু, এটাও প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু 5 সেন্টিমিটার, প্রতিবিম্বটা কত? 5 সেন্টিমিটার। তাহলে দুইটা যখন সমান হয়, তাহলে 5 5/5 মানে কত? 1। তাহলে মডুলাস অফ এম অর্থাৎ ম্যাগনিফিসেন্স বিবর্ধনের ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটা কি সমান প্রতিবিম্ব, লক্ষ্যবস্তুর সমান। তাহলে আসলে আমরা 3টে শর্ত এখন এইভাবে লিখে ফেলি। কোনটা? এটাই তো বললাম, এটা যদি না বুঝে অর্ধে পারবে না। চিত্রপাতে পুরো অর্ধে একসাথে চলে আসছে। তোদেরকে তো বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করি, ক্লাস না থাকে, আমার আসলে এটাই খারাপ লাগা। আচ্ছা, তাহলে এটা তো আকার। হ্যাঁ, তাহলে প্রতিবিম্বের মুছবো না, এই জন্য মুছতেছি না। আকার, হ্যাঁ, প্রতিবিম্বের যে আকারটা সেটা হচ্ছে মডুলাস অফ ম্যাগনিফিসেন্স। এটা যদি কি একের চাইতে কি হয়? বড় হয়, তাহলে আমার একের চাইতে বড় হলে আমার যে প্রতিবিম্ব সেটার আকার হবে বিবর্ধিত। হলে বিবর্ধিত হলে কি বিবর্ধিত? হ্যাঁ, আরে আচ্ছা, প্রতিবিম্ব বিবর্ধিত হবে। আমি লিখি হলে প্রতিবিম্ব বিবর্ধিত। আর মডুলাস অফ এম এটা যদি একের চেয়ে কি হয়? ছোট হলে আমার প্রতিবিম্বটা হবে খর্বিত। মডুলাস অফ এম যদি 1-এর সমান হয়, তাহলে প্রতিবিম্বটা হবে সমান। কার সমান? লক্ষ্যবস্তুর সমান। তোরা যারা এই কতটুকু বুঝবি না, তারা জীবনে অধ্যায়ের অঙ্ক পারবি না। আর যে অধ্যায়ের অঙ্ক পারবি না, সে সামনের অধ্যায়ের অঙ্ক পারবা না। বুঝা গেছে? কেমন লাগছে বল? এই কনসেপ্টটা কেমন লাগছে? দেখ, আর কতক্ষণ ক্লাস হবে প্রশ্ন করতেছিস? এই তো আমি শুরু করছি 9টায়, শেষ করছি 9:30, মানে 1.5 ঘন্টার আগে। আমরা যখন বাসা বাড়িতে যাই পড়াই, এরকম 1-1.5 ঘন্টাই পড়াই। এখন তোর মনে হইতে পারে আমি 1-1.5 ঘন্টায় কত 60টা চিত্র আমাকে দেখাইছি, এই সিদ্ধান্তটা দেখাইছি, তোদেরকে বললাম এই বল বল বল। এখন আমি তো বাসা বাড়িতে এত বল বল বলা লাগে না, তাহলে আরো বেশি সেখানে পড়াইতে পারি। অনেকের কাছে মনে হতে পারে ভাই আপনারা কি সিলেবাস কমপ্লিট করতে পারবেন আদৌ? মানে তোমাদেরকে একটা মানে মাথায় একটা প্রশ্ন জাগে, আমরা এখানে যারা ক্লাস নিচ্ছি, দেখো এখানে যারা যারা ক্লাস নিচ্ছে সবাই হচ্ছে কি হ্যাঁ ভালো কোয়ালিফাইড টিচার। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করো, হ্যাঁ ফ্রি ক্লাসগুলো হচ্ছে। কেউ তো এখনো ফ্রি ক্লাস পেয়েও যদি তোমরা ক্লাস না করো, এটা আসলে দুঃখজনক। আমাদের সময় আমরা এরকম কোনো সুযোগ আসলে পাইনি, তোমরা পাচ্ছ। হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবনীয় অকল্পনীয় মানে যেই ইনভেনশন যা যা আছে, এগুলোর জন্য তোমরা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছ। তারপরেও তোমরা এটা কয়েকজন ছাড়া, আমি এখানে কয়েকজনকে রেগুলারলি ক্লাস করতে দেখি, কয়েকজন ছাড়া আসলে তোমরা ঠিকঠাক ক্লাস করো না, পোস্ট করো না, দেন হচ্ছে নোটস শেয়ার করো না। তো এই অধ্যায়ের ম্যাথমেটিক্স ভাবছি করাবো, কিন্তু তোমাদেরও পরীক্ষা সামনে পড়তে হবে, 10:30 অলরেডি বেজে গেছে।
বা আমি চাইলে করাইতে পারবো, কিন্তু আমি তোমাদের অ্যাটেন্ডেন্স আসলে যে লেভেলের অ্যাটেন্ডেন্স ওইখানে আসলে ম্যাথ করায় নিজেও মজা পাবো না। সো আমি আশা করি আমি অধ্যায়ের সিকিউ ম্যাথ বা এই অধ্যায়ের যে কঠিন কঠিন ম্যাথগুলো আসার সম্ভাবনা আছে বোর্ডে, সেগুলো আমরা আরেকটা পর্ব করে ইনশাল্লাহ তোমাদের এক্সামের আগে শেষ করাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আর কি, সবাই আমার জন্য দোয়া করবা। আমাদের ক্লাসগুলো কেমন হয় আমাদেরকে অবশ্যই জানাবা, এতে আমরা অনুপ্রাণিত হই। বেশি বেশি শেয়ার করবা, কমেন্ট করবা, পোস্ট করবা। ইভেন মাস্ট বি, এখানে যারা যারা আসলে মানে প্রথম থেকে লাস্ট অব্দি ক্লাস করছো তারা মাস্ট বি তোমরা নোট করে সেটা অবশ্যই পোস্ট করবা। তোমাদের জন্য অবশ্যই যারা নোট সাবমিট করো, বেস্ট নোট সাবমিট যে হয় তাকে আমরা কি অ্যাওয়ার্ড দিই। দিন দিন তোমাদের অ্যাওয়ার্ডের পরিমাণ দিন দিন বাড়বে, হ্যাঁ, এটা তোমরা দেখতে পাবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে এই অধ্যায় সিকিউ সলভ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।